This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের জন্য আজ ভয়ঙ্কর একটা কালো দিন। চাকরি করছিলেন একরকম, তাদের জীবন চলছিল একরকম। এরকম প্রায় 26,000 শিক্ষক চাকরি হারালেন সুপ্রিম কোর্টের একটা রায়ে। বোমা ফাটাবেন, বোমা কি বোমা না তো আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। আমি আপনাদের চাকরিও যাবে না, আপনাদের কোনো ক্ষতিও হবে না। আমি ক্ষতি দেবো। আমি জীবনে কারো ক্ষতি করি না, ভালো করা ছাড়া। যখন বিপদে পড়বেন, আর কেউ না থাকলেও আমি আছি। চাকরি আমি কারো যেতে দেবো না। ওরা চাকরি খায়, আমি চাকরি দিই, তাই আমি কাউকে টাচ করছি না। কিন্তু আজকে টাচ করছি না বলে মাথাকে আমি কোনোদিন টাচ করব না, এটা আমাকে অতটা বিশ্বাস করবেন না। বড় মুখ করে বলেছিলেন মুখ্যমন্ত্রী, লোকসভা ভোটের প্রচারে বলেছিলেন, বারবার বলেছিলেন হাইকোর্ট রায় দেওয়ার পর। এবার রায় দিল সুপ্রিম কোর্ট। 26,000 চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। স্পষ্ট জানিয়ে দেওয়া হলো, কোনোভাবেই পৃথকীকরণ সম্ভব নয়। আমি আপনাদের চাকরিও যাবে না, আপনাদের কোনো ক্ষতিও হবে না। আমি ক্ষতি করতে দেবো না। আমি জীবনে কারো ক্ষতি করি না, ভালো করা ছাড়া। যখন বিপদে পড়বেন, আর কেউ না থাকলেও আমি আছি। চাকরি আমি কারো যেতে দেবো না। ওরা চাকরি খায়, আমি চাকরি দিই। হাতে রইল শূন্য। 2016 এসএসসিতে নিয়োগ হওয়া 25,752 জনের নিয়োগ বাতিল করল সুপ্রিম কোর্ট। আমি কিছু বলবো না। আমার একটা ছেলে আছে, আমি আজ পর্যন্ত কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না। আমি সত্যি, আমার একটা ছেলে আছে, আমি কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না। আমি কোনোদিন আজ পর্যন্ত আমার ক্যারিয়ারে জীবনে যত সততার সাথে আমার একাডেমিক মার্কস অনেক খেটেছি জীবনটা, সারা জীবনের পরিশ্রম। আমি জানি না। আচ্ছা, আমাদের দোষটা কোথায় আপনি বলুন তো? সবই তো হারালাম। একদিকে শুধু চাকরি তো নয়, একটা সামাজিক সম্মান, হয়তো সারা জীবন মাথা তুলে দাঁড়াতে পারবো কিনা, এই সম্মানটুকুও কি আর থাকবে? আমি সুপ্রিম কোর্টকেও দায় দেবো, রাজ্য সরকারকেও দায় দেবো, পরীক্ষা যারা নিয়েছে তাদেরকেও দায় দেবো। সবারই দায়, এবং সব দায়টা ভোগ করতে হচ্ছে আমাদের। এটা পাওনা ছিল না, টোটালি আনএক্সপেক্টেড। রাজ্য সরকারকে দায় নিতে হবে, এবং আমরা বিচার ব্যবস্থার কাছে বলবো, এটা কি বিচার হলো? এর জন্য একমাত্র দায়ী হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, তাদের মন্ত্রী মিনিস্টার সাঙ্গ পাঙ্গদের সংগঠিত দুর্নীতি। তারা দেদার চাকরি বিক্রি করেছে, তাদের দুর্নীতির কারণে আজকের এই করুণ অবস্থা আমাদের দেখতে হচ্ছে। আর কেউ দায়ী নয়। এই ব্যাপক দুর্নীতির মাঝখানেও আমরা চাকরিটা পেয়েছিলাম, তো সিংহের মুখ থেকে মাংস ছিনিয়ে আনার মতো। সেইখানে আমরা আজকে এই রকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়লাম। জানতামও যে সেগ্রিগেশন হবে, কিন্তু এই সেগ্রিগেশনটা জানি না এসএসসি করেছে কি করেনি, নিশ্চয়ই করেনি, তার জন্যই এই ব্যাপারটা হলো। পৃথকীকরণের তালিকা তারা সুপ্রিম কোর্টে দিয়ে দিয়েছে। 5,303 জন দীপ্তকণ্ঠে তারা বলে এলো লাস্ট দিনকে। 5,303 এত সংখ্যাটা পেয়ে গেল, এত কিছু জানার পরেও আমি জানি না, আমি বলতে পারছি না, বুঝলেন তো। আমি সত্যের জয় হবে এটা ভেবেছিলাম, এটাই আমাদের ভুল, সৎ পথে থাকাটাই ভুল। আমি একজন পিএইচডি হোল্ডার, এমফিল পিএইচডি করা রামকৃষ্ণ মিশনের ছাত্র। আজকে আমার সম্মানটা কোথায় গেল? পুরোপুরি রাজ্য সরকার দায়ী। এখন আমরা কোথায় যাব? আমাদের বউ সংসার, ছেলে, মা বোন সব এইগুলো নিয়ে আমরা কোথায় যাব? এখন আমরা রাজ্য সরকার যেভাবে চলছে, চারিদিকে চুরি, সেই চুরির পরিণতি আমাদের জীবন দিয়ে, আমাদের জীবিকা দিয়ে তার দাম দিতে হচ্ছে। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত করলো, তারা হয়তো কেউ জেল খাটছে, তারা দুদিন বাদে অনেকে জামিন পেয়ে গেছে, তারা বেরিয়ে যাবে। আমি বলছি, দুর্নীতির যে বড় মাথা, যে দুর্নীতির যে রাজ্যে যে বড় মাথা, যে পিলার, সুপ্রিম কোর্ট তাকে কিছু করতে পারছে না। আজকের আমাদের এই জায়গায় নিয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকার, যেই সরকার 2011 সালে পরিবর্তনের সরকার এসেছিল, সেদিন আমরাও সামিল ছিলাম। এই পরিবর্তন হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তুমি দায়ী, তোমাকে জবাব দিতে হবে।
তুমি ব্রাহ্মণ কন্যা, তাদের পিণ্ডি খেয়ে বাঁচো। এবার শুনলেন আপনারা, এসব কান্নাকাটি, হাহুতাশ, হাহাকার, এসবের কোনো মূল্য আছে রাজনীতির কাছে? এই প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি। এসবে রাজনীতিকদের স্নায়ুর ওপর চাপ পড়ে? এ প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি। পরে যদি তার ছাপ ভোটে পড়ে, তাহলে এই কান্নাকাটিগুলোকে তারা একটু গুরুত্ব সহকারে দেখেন, দেখার চেষ্টা করেন, অভিনয়ও করেন কখনো কখনো। এই কথা বলতে আমি ঠোটকার, আমার কোনো দ্বিধা নেই, আমি জানি আপনারাও একমত। তার সরকারের দুর্নীতির দিকে আঙুল, আর শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী চাকরিহারাদের মন পাওয়ার কাজে নেমে পড়েছেন। সংগত করেছেন বিধানসভা স্পিকার। জুডিশিয়ারির প্রতি উই হ্যাভ দ্য হাইয়েস্ট রিগার্ড। আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি, আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি ফ্রম দ্য হিউম্যানিটেরিয়ান পয়েন্ট অফ ভিউ, মানবিকভাবে। আমার তো মনে হয় এটা রিকনসিডার করার মতো যথেষ্ট স্কোপ আছে। মানবিক দিকটাও দেখতে হবে। বিচারপতি শুধুমাত্র আইনের ধারাগুলো দেখে বিচার করা বা সব পার্সপেক্টিভের মধ্যে খুব হার্শ একটা কিছু হওয়াটা, এটাও খুব বাঞ্ছনীয় হয়। সব দিক থেকে বিচার করতে হবে। আমাদের ভারতীয় সংবিধান কি এতটাই দুর্বল, এতটাই অকেজো হয়ে গেছে, হ্যান্ডিক্যাপ হয়ে গেছে যে তার মানে সঠিক রায় আমরা পাচ্ছি না? আমরা তো কোনো অন্যায় করিনি, অন্যায় প্রমাণ করুক, আমরা নিজেরা চাকরি ছেড়ে দিয়ে চলে আসবো। সুপ্রিম কোর্টের উপরে এরপরে আর আমাদের বিশ্বাস থাকবে না, টোটালি অন্যায়, চূড়ান্তভাবে আনএক্সপেক্টেড। এটা আমরা কখনো কল্পনা করিনি যে দোষ না করেও এইভাবে আমাদেরকে শাস্তি পেতে হবে। ভারতীয় বিচার ব্যবস্থা কি এই আমাদের প্রতি এই ন্যায় করছে? সর্বোচ্চ আদালতের প্রতি চাকরি হারানো শিক্ষকদের এই যে অনাস্থা, ডিসবিলিফ, এই অনাস্থাকেই মুখ্যমন্ত্রী এই মুহূর্তে অস্ত্র করতে চাইছেন। তিনি বোঝাতে চাইছেন সরকার পাশে আছে। আমি সবাইকে আমার ভাই বোনেদের বলবো যারা ডিপ্রাইভড হয়েছে, তারা একটা ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন। তারা এডুকেশন মিনিস্টারকে একটা রিকোয়েস্ট করেছে। আমি তাদের কথায় সাড়া দিয়ে 7 তারিখে তারা ইনডোর স্টেডিয়াম বুক করেছেন। আমি 7 তারিখ 12টা 15 নাগাদ তাদের কাছে যাব, তাদের কথা শুনবো, শুনতে তো কোনো আপত্তি নেই। কি সম্মেলন করবেন, কি বলবেন তিনি কি বলবেন? চাকরি প্রার্থীরা শিক্ষিত লোক, তারা জানে অভিজিৎ গাঙ্গুলি তো 7,000 সামথিংকে চাকরি বাতিল অযোগ্য বলেছিল। 26,000 ফিগারটা হলো কার জন্য? মমতা ব্যানার্জির অহংকার। 220 জন এমএলএ আছে, পুলিশ আছে, গুন্ডা আছে। 26,000 চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। স্পষ্ট জানিয়ে দেওয়া হলো কোনোভাবেই পৃথকীকরণ সম্ভব নয়। ফলত আগামী 3 মাসের মধ্যে নতুন করে সিলেকশন প্রসেস আবারও হবে। এক্ষেত্রে কারা পরীক্ষায় বসবেন তা আগামী দিনে অর্ডার কপি অনুযায়ী স্পষ্ট হবে। উইল অ্যাকসেপ্ট দ্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট। ওরা বলেছে 3 মাসের মধ্যে প্রসেস করতে, আমরা করে দেবো, কারণ এদের ভবিষ্যৎ যেন হেলদোলের মধ্যে হিন্দোলে দোলা না খায়। যে নতুন নিয়োগ হবে সেই নিয়োগে কারা অংশগ্রহণ করবেন? সকলে কি অংশগ্রহণ করতে পারবেন? এখনো পর্যন্ত সেই নিয়ে একাধিক প্রশ্ন বারবার উঠে আসছে। তারই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে যে এসএসসি যে তথ্য দিয়েছিল সেই তথ্যের সঙ্গে রাজ্য সরকার এবং বোর্ড তারা দ্বিমত পোষণ করেছিল। সেই এসএসসির উপরে আদতে যারা পরীক্ষা দেবেন নতুন করে, তারা কি ভরসা রাখতে পারবেন? সৎভাবে পড়াশুনো করলাম, সৎভাবে পরীক্ষা দিলাম, সৎভাবে চাকরি করছিলাম, অযোগ্যদের জন্য আমাদের আজকে এই অবস্থা হলো। সৎ মানুষদের বাংলায় জায়গা নেই না, বাংলায় জায়গা নেই। সৎ পথে থাকাটাই ভুল, সৎ পথে থাকাটাই ভুল। পরিস্থিতি বুঝলেন, পরিস্থিতি তাদের এই কথা বলতে বাধ্য করছে। আমাদের দৃঢ় বিশ্বাস তারা হয়তো মন থেকে সেটা বিশ্বাস করেন না। চাকরি প্রার্থীদের কথাটা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী শুনেছেন। বাংলায় সৎ মানুষের জায়গা নেই, সৎ পথে থাকাটা ভুল। এসব কথা কানে তুললে কি ক্ষমতায় থাকা যায় না রাজনীতি করা যায়? প্রশ্ন তুললাম। অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে, এর জন্য আমি নাকি দায়ী? এতগুলো টিচারের ভবিষ্যৎ ভুলে যাবেন না। এরা সবাই স্কুলে পড়ায়, স্কুলগুলোর কি হবে? এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করা কি বিজেপি গভর্নমেন্টের টার্গেট? এবং আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে এবং সিপিএম করিয়েছে। এর জবাব তারা আগামী দিন ভালোভাবে পাবেন। রাজনীতিকদের কাজ সব বিষয়ে রাজনীতি করা, দেখা, পলিটিক্স। কিন্তু প্রায় 26,000 শিক্ষক আচমকা চাকরি হারিয়েছেন। স্কুলগুলোর কি হবে? হাড়ির 2-1টা ভাত টিপে দেখলে বাকিটা বুঝতে পারবো। দেখুন। মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের অর্জুনপুর হাই স্কুল।
স্কুলের মোট শিক্ষক ও শিক্ষাকর্মী 60 জন, তাদের মধ্যে 36 জনের চাকরি বাতিল। এক ধাক্কায় অর্জুনপুর হাই স্কুলের শিক্ষকের সংখ্যা অর্ধেকে নেমে আসায় মাথায় বাজ পড়েছে কর্তৃপক্ষের। মুর্শিদাবাদের আরেক স্কুল ভগবানগোলা উচ্চ বালিকা বিদ্যালয়, সেখানে 62 জন শিক্ষিকা ছিলেন, তাদের মধ্যে 21 জন শিক্ষিকার চাকরি গেছে। এতজন শিক্ষিকা আমার স্কুল থেকে সত্যি এটা মেনে নিতে হয়, সেটা স্কুলের পক্ষে একটা বড় বিপর্যয়। মুর্শিদাবাদের রানীতলা হাই স্কুলে একসঙ্গে 18 জন শিক্ষকের চাকরি বাতিল। ধুলিয়ান বাণীচাঁদ আগরওয়াল বালিকা বিদ্যালয়ে 16 জনের চাকরি বাতিল। শামসেরগঞ্জের ভাসাই পাইকর হাই স্কুলেও 16 জনের চাকরি নেই। এসবই চক্রান্ত মনে করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সমবেদনা নয়, কথার পরতে পরতে জুড়ে দিচ্ছেন রাজনীতি, পলিটিক্স। যাদের বাতিল করা হয়েছে তাদের মধ্যে 11,610 জন ক্লাস 9 এবং 10-এ পড়াতেন, 5,596 জন 11-12 ক্লাসে পড়াতেন এবং অন্যান্যরা অন্য ক্লাসে। আপনারা জানেন ক্লাস 9, 10, 11, 12 is very important class. It is the gateway of the higher education system. ইভেন এদের মধ্যে অনেকে খাতা দেখছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে। বাকি যেগুলো লাস্টের দিকে হয়েছে, মানে যেটা 18 তারিখ হয়েছে বা 17 তারিখ যেগুলো হয়েছে, সেগুলো ডিস্ট্রিবিউশন ফুললি কমপ্লিট হয়েছে মার্চের শেষের দিকে এসে। ফলে সেগুলো সব এক্সামিনারদের কাছে পৌঁছেছে। এবার তাদের মধ্যে যারা যদি এরকম কেউ থাকেন, তারা অবভিয়াসলি সেক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। তার মানে কি 26,000 25,000 টিচারকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, স্কুল কলেজগুলো পড়াবে কে? তার মানে কি এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করতে চাইছেন বিজেপি সিপিএম? স্কুলের আমি যে সাবজেক্টগুলো পড়াই সেগুলোর খাতা কে দেখবে? তো একটা কিন্তু বিশাল একটা অচলাবস্থা তৈরি হবে। যদি গেটওয়েটাকে ফিনিশ করে দেওয়া হয়, কোলাপস করে দেওয়া হয়, তার মানে কি বাংলাকে পিছিয়ে দেওয়ার একটা পরিকল্পনা। আমার স্কুলে 4,200 পড়ুয়া আছে, আমার মাত্র 33 জন পার্মানেন্ট টিচার ছিলাম। যদি 8 জন চলে যায়, 25 জন থেকে যাবে। ভাবুন তো কিভাবে স্কুল চলবে। শিক্ষার মানটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন না তো? যেদিকে আমাদের নজর থাকছে তা হলো যারা ইতিমধ্যেই টেন্টেড হিসেবে চিহ্নিত, অর্থাৎ যারা ব্ল্যাঙ্ক ওয়েমার শিট জমা দিয়েছিলেন তাদের টাকা ফেরত দিতে হবে। সেই চিহ্নিত অযোগ্য এবং দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে আইন মাফিক ব্যবস্থা গ্রহণ হবে। ফলত আগামী দিনে এই নির্দেশকে ঘিরে নতুন করে কি রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়, নতুন করে পলিটিক্যাল ইমপ্লিকেশন কি হয়, নজর থাকবে আমাদের সেদিকেই। আসলে রাজনীতি তো সব, কার চাকরি থাকলো, কার গেল, কার কি এসে যায় বলুন। বিধানসভা ভোটের বাকি 1 বছরেরও বেশি, কিন্তু এরই মধ্যে ভোটের জয়ঢাক বাজতে শুরু করে দিয়েছে আমরা জানি। ঠিক সেই সময় সুপ্রিম কোর্টের রায়। লোকসভা ভোট চলার সময় হাইকোর্ট রায় দিয়েছিল। গত লোকসভা নির্বাচনে 19শে এপ্রিল প্রথম দফার ভোট ছিল, দ্বিতীয় দফার ভোট হয়েছিল বাংলায় 26শে এপ্রিল। ঠিক তার মাঝে এই গোটা প্যানেল বাতিল করেছিল হাইকোর্ট। কিন্তু দ্রুততার সাথে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় এবং রাজনৈতিক বার্তা দেয়, যার ফলে ভোটে কোনো ধরনের প্রভাব পড়েনি। কিন্তু এবার শীর্ষ আদালতে যাবতীয় গোটা প্যানেল বাতিল হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনে সত্যি কি এর প্রভাব পড়বে? এমন ভয়ঙ্কর আন্দোলনের সাক্ষী হবে পশ্চিমবঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায়ের 14 তলার নবান্নে আর উনি কতদিন থাকতে পারেন? একটাই দাবি, দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। লাথি মেরে সরকারকে বাতিল করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এই তার চেয়ার থেকে উঠিয়ে ফেলবে, এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই এবং মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি। এর দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে। সরকারের প্রধানে যিনি আছেন তাকে তো নিতে হবে। তিনি এখন নিজে থেকে পদত্যাগ করবেন বা শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করাবেন, না ওর সাথে যারা যুক্ত থেকে দুর্নীতি করে তাদেরকে জেল খাটাবেন, এখন সেটা দেখার বিষয়। এর সম্পূর্ণ দায় রাজ্য সরকারের, মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্যাবিনেটের জেল চাই, গ্রেপ্তার চাই। ক্যাচ মি ইফ ইউ ক্যান। যদি তাই হয়, আর যেদিন হবে সেদিন ক্যাচ মি ইফ ইউ ক্যান হবে না। I am catching you. If you can run, then run. মমতা বন্দ্যোপাধ্যায় পালিয়ে যাবেন অসম্ভব। বিরোধীরা যে ঝাঁপাবে সেটা অভিজ্ঞ মমতা জানেন। তিনি খেলার নিয়মও জানেন। অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, এটা তিনি জানেন।
তাই বলটা এই অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স জেনে সোজা তিনি ঠেলে দিতে চাইলেন কোথায়? বিজেপি আর সিপিএম এর কোর্টে। দিলেনও তাই। কাউকে হয়তো মায়ের ট্রিটমেন্ট করতে হয়, কেউ হয়তো বাড়ির লোন নিয়েছেন, কেউ হয়তো গাড়ির লোন নিয়েছেন, ব্যাংক তো লাফিয়ে লাফিয়ে টাকা কাটবে, তারপরে তাকে পুরো ভবঘুরে হয়ে বেড়াতে হবে বিজেপি আর সিপিএম এর দয়ায়। চোরের মায়ের লম্বা গলা, চোরেদের রানী। এই পরিবারগুলো যদি অচল হয়ে যায় তাহলে বিজেপি সিপিএমও কিন্তু সচল থাকবেন না, এটা মাথায় রাখতে হবে। কোনো ঘটনা ঘটলে দায়িত্ব আপনাদের হবে, আপনাদের নিতে হবে। এরপরে কেউ কেউ নাচার চেষ্টা করবে, এর মধ্যে সিপিএমকে দেখাবে, বললে বিকাশ ভট্টাচার্যের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাবো। ক্ষমতা থাকলে তৃণমূলের এই চোর নেতাগুলোকে বলছি সুপ্রিম কোর্টের বিচারপতির বাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। স্কুল কলেজগুলো পড়াবে কে? তার মানে কি এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করতে চাইছেন বিজেপি সিপিএম? সমগ্র ঘটনাটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। This is the right time and that's why this warning bell to CPM and BJP party. যে লোকে বিপদে পড়লে ভগবানের শরণ নেয়, তৃণমূল এবং মমতা বিপদে পড়লে বিকাশ এবং সিপিএম এর শরণ নেয়। এখানে কেসটা করেছিলেন কে? বিকাশ বাবু। তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার। তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না। পাওয়া উচিত। ভাবছি একটা রেকমেন্ডেশন করবো। আমাকে দায়ী করতে পারে কারণ তাদের তো লক্ষ্যভ্রষ্ট তারা। এতগুলো মানুষের চাকরি যাওয়ার পরে বিজেপির মন্ত্রী সুকান্ত বাবু বলছেন, সরি আই শুড নট মেনশন হিজ নেম, আই হ্যাভ সিন দ্য মিডিয়া, অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে, এর জন্য আমি নাকি দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চেলাচামুন্ডা যারা লাখ লাখ টাকা নিয়ে এই চাকরিগুলো, কিছু চাকরি এর মধ্যে থেকে 26,000-এর মধ্যে থেকে যারা অযোগ্য তাদের চাকরিগুলো দিয়েছিলেন। তো আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য? সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না। আপনারা নিজে যোগ্য তো? সবসময় বাংলাকে কেন টার্গেট করা হবে? বঞ্চিত বাংলা, সেই চেনা লাইনে ঢুকে পড়লেন মুখ্যমন্ত্রী। 2021 আর 24-এর ভোটে এই বাংলা আবেগ কাজে লেগেছিল বেশ, একথা আর বলার অপেক্ষা রাখে না, কিন্তু বিরোধীরাও নাছোড়বান্দা। ভ্যাপামের কেসে কি হয়েছে? মধ্যপ্রদেশে 50-এর ওপর লোককে খুন করা হয়েছে। যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ মহামান্য আদালতের সামনে রাজ্য সরকার করে দিতেন, তাহলে পরে আজকে কিন্তু এই টোটাল 26,000 প্রায় 25,573 জন এদের কিন্তু চাকরি চলে যেত না। আমাদের কাছে তো কোনো ডকুমেন্ট নেই, কারণ আমাদের যদি স্টাডি করতে দিত আমরা নয় খুঁজে বের করতে পারতাম। আত্মরক্ষার জন্য তো একটা সুযোগ দেওয়া উচিত। 1 বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার যে কারা যোগ্য কারা যোগ্য না তা স্পষ্ট করুন। 1 বছর লেগে গেল, সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারলো না। কত টাকা খেয়েছে? যদি আমরা ডিটেলস পাই, স্টাডি করে ইনভেস্টিগেশন করে, নিশ্চয়ই আমরা আমাদের দায়িত্ব দিলে আমরা সেটা করব। আর মনে রাখবেন, স্কুল সার্ভিস কমিশন ইজ অটোনমাস বডি, উই নেভার ইন্টারফেয়ার আর উই ডোন্ট ইন্টারফেয়ার। এসএসসির হাতে কোনো ক্ষমতা ছিল না, সরাসরি বিকাশ ভবন থেকে রিক্রুটমেন্ট হয়। বিরোধীরা একটাই লাইনে বল করে যাচ্ছেন, সরকার কেন যোগ্য অযোগ্য আলাদা করে বাছাই করতে পারলো না? মুখ্যমন্ত্রীর টার্গেট আবার রাজনৈতিক, তাই এই পুরো প্যানেল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করলেও তিনি টার্গেট করলেন অবসর নিয়ে রাজনীতিতে যোগ দেওয়া বিচারপতিকে, যিনি শুধু অযোগ্যদের নিয়োগ বাতিল করেছিলেন। একজন বিচারকের বাড়ি থেকে যদি কোটি কোটি টাকা পাওয়া যায়, 15 কোটি সম্ভবত, যেটা জানতে পেরেছি এখনো পর্যন্ত, তার শাস্তি যদি শুধু ট্রান্সফার হয়, তাহলে আমার এই 25,000 ভাই বোন তাদেরও ট্রান্সফার করতে পারতো। যারা টাকা খেয়েছে তারা বহাল তবিয়তে মন্ত্রীর দপ্তরে বসে থাকবে, সরকারের দপ্তরে বসে থাকবে, টাকা পাহাড় করবে, তারা ছাড় পাবে, আর যোগ্য ছেলেমেয়েরা বাতিল হবে। এ কখনো হতে পারে না। হাইকোর্টে এই ভার্ডিক্টটা প্রথম দিয়েছিলেন বিজেপির একজন, যিনি এখন এমপি হয়েছেন, জাজমেন্ট জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছে, গাঙ্গুলি না ডাঙ্গুলি, আমি ঠিক জানি না তার আসল নামটা। অভিজিৎ গাঙ্গুলির জাজমেন্টকে যদি চ্যালেঞ্জ না করা হতো তাহলে 19,000 যোগ্য কর্মপ্রার্থীর হা হুতাশ চোখের জল আমাদের এই বাংলায় দেখতে হতো না। তাদের দায়বদ্ধতা নেই, দায়বদ্ধতা ছিল না, এবং আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে এবং সিপিএম করিয়েছে।
এর জবাব তারা আগামী দিন ভালোভাবে পাবেন। যদি রাজ্য সরকারের 25 লাখি লয়ার যদি সেখানে যোগ্য এবং অযোগ্য তালিকা ফেলে দিতেন, সুপ্রিম কোর্ট আজকে 26,000-এর নিয়োগ বাতিল করত না। 2016 যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের পোস্টার বয় ছিল, 2016 যখন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের মন্ত্রী ছিল, এই চুরি একা মমতা ব্যানার্জির চুরি নয়, এই চুরি একা পার্থ চ্যাটার্জির চুরি নয়, এটা মমতা শুভেন্দু পার্থর যৌথ দুর্নীতি। আমরাও কিন্তু রেকর্ড খুঁজে বার করব 2016-তে তখন কারা কারা মন্ত্রী ছিলেন, এবং কোনো একটা জেলা তো আমি জানি কিসের বিনিময়ে চাকরি হয়েছে। খুঁজুক না, উনি 5 বছর ধরে খুঁজে বেড়াচ্ছেন, পুরুলিয়াতে মুর্শিদাবাদে খুঁজে বেড়ান। আপনি একটা ডাকাত, আপনাকে জেলে যেতে হবে, কেউ বাঁচাতে পারবে না। একবার আপনাদের লজ্জা হলো না? সিপিএম নিজের আমলে কি করতেন? চিরকুটে চাকরি দিতেন। গণশক্তিতে যতগুলো রিপোর্টার চাকরি করে তাদের প্রত্যেকের বউকে আপনারা চাকরি দিয়েছেন চিরকুটে। একটাই ওর পক্ষে আশীর্বাদ যে আগামী দিনে ওকে জেলে থাকতে হবে, সেই ব্যবস্থাটা তৈরি হচ্ছে। কেন সুপ্রিম কোর্ট ওই সুপর্ণিমারি পোস্ট এবং সিবিআই সংক্রান্ত তদন্তের ব্যাপারটা 8ই এপ্রিল রেখেছে শুনানির জন্য। সেদিনকে শুনানি হয়ে ঠিক হয়ে যাবে যে ওকে জেলে ভাত খেতে হবে। যারা মন্ত্রিসভা এই অপরাধের সঙ্গে যুক্ত আছে তাদেরকে সিবিআই হেফাজতে নিয়ে প্রয়োজনে তদন্ত করুন। আপনার চিন্তা 8 তারিখ নিয়ে, অতিরিক্ত শূন্য পদ নিয়ে। ওম প্রকাশ চৌতালার মতো আপনি সহ আপনার পুরো ক্যাবিনেট যদি ডিভিশন বেঞ্চের অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েশনের জন্য এই অর্ডার বলবৎ রাখে, সিবিআই বাধ্য হবে ঘাড় ধরে আপনাকে সহ আপনার পুরো ক্যাবিনেটকে জেলের ভিতরে ঢোকাতে। অমিত শাহজির দপ্তর তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের অন্তর্ভুক্ত তো সিবিআই। ওর ব্যর্থতা ঢাকার জন্য চিৎকার চেঁচামেচি না করে সিবিআই যাতে সঠিকভাবে তদন্ত করে, সিবিআই যদি সঠিকভাবে তদন্ত করতে এখন অনেকে জেলের মধ্যে থাকতো। কেন করছে না? এর জবাবটা শুভেন্দুবাবুর কাছ থেকে চাইছে। একটাই দাবি, দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। শুধু পদত্যাগ নয়, আমরা আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্যাবিনেটের জেল চাই, গ্রেপ্তার চাই। ক্যাচ মি ইফ ইউ ক্যান। যদি তাই হয় আর যেদিন হবে সেদিন ক্যাচ মি ইফ ইউ ক্যান হবে না। আই এম ক্যাচিং ইউ, ইফ ইউ ক্যান রান দেন রান। আমরা খুব শীঘ্রই এর বিরুদ্ধে পথে নামছি। ভারতীয় জনতা পার্টি এর বিরুদ্ধে আন্দোলন করবে। রামনবমী পার হয়ে গেলেই ভারতীয় জনতা পার্টি পূর্ণ শক্তি দিয়ে এর বিরুদ্ধে নামবে। রামনবমীর পরে কলকাতাতে বড় মিছিল হবে এবং পর্যায়ক্রমে নবান্ন অভিযান, সব কর্মসূচি এপ্রিল মাসের মধ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও আমরা নিচ্ছি। শুনলেন রাজ্যের প্রধান বিরোধী দল, তারা এই বিষয়ে আন্দোলন করবেন, পথে নামবেন। তবে রামনবমীর পর, তার মানে এত অসহায় মানুষের চোখের জলের থেকে রামনবমী তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হলো।